দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলতে চাই যে বিষয় আমাদের, সেটি হচ্ছে জাকসুর অস্বস্তি। ভোট শেষ হওয়ার আগে ও পরে ছাত্রদল ও বাম সমর্থিত সংসপ্তক এবং সম্পৃক্ত ঐক্যসহ 5টি প্যানেলের ভোট বর্জন, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট, জাল ভোটের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালি না দেয়া ও ভোট গ্রহণ বন্ধ থেকে শুরু করে নানা অভিযোগের মধ্য দিয়ে বিকেল 5টায় শেষ হয় 33 বছর পর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ছাত্র শিবির সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই ছাত্রদল নির্বাচন বয়কট করেছে, যদিও নির্বাচন বর্জনকারীদের দাবি পুনরায় সুষ্ঠু নির্বাচনের। এই যখন অবস্থা, তখন প্রশ্ন উঠেছে, এই যে নির্বাচন হচ্ছে জাকসু নির্বাচন, সেই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কতটা পড়বে নাকি পড়বে না, এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথি রয়েছেন আমাদের সাথে। একজন রয়েছেন অধ্যাপক ফজলুল হালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রয়েছেন মাহমুদা হাবিবা, সদস্য মিডিয়া সেল বিএনপি। আছেন সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যেতে চাই একটু ফজলুল হালিম রানা, আপনার কাছে। আপনার বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি শিক্ষকতা করেন, সেই বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর নির্বাচন হচ্ছে। ছাত্র প্রতিনিধি কারা হবে? নির্বাচন তো এখনও ভোট গ্রহণ তো শেষ হয়ে গেছে 5টার দিকে, কিন্তু ভোট গণনা এখনও চলছে। আমি নির্বাচন বিষয়ে আসবো, তার আগে একটু জানতে চাবো, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারা নির্বাচন পরিচালনা করছেন, সেই জায়গায় আমরা জেনেছি বা আমাদের সাথে কথা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে, যে এই ভোট গণনা, যতটুকুন জানি যে 11,000 সামথিং ভোট, 66% ভোট কাস্ট হয়েছে, 7,000 সামথিং ভোট। এই ভোট গণনা করতে আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যাবে। কেন এই আধুনিক যুগে এসে এত সময় লাগার কারণটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার শুরুটা দিয়েই আমি বলতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে 33 বছর পরে জাকসু হচ্ছে, সেই জাকসু কিন্তু আমি বলবো যে আমাদের যে ছেলেমেয়েরা রয়েছেন কিংবা ছাত্রছাত্রী রয়েছেন কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে তারুণ্য রয়েছেন, তারা এই নির্বাচন আদায় করে নিয়েছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন। কারণ এই জাকসু বলেন, ডাকসু বলেন, রাকসু বলেন কিংবা চাকসু বলেন, এই নির্বাচনগুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন সরকারের সময়ে, অর্থাৎ অতীতে যারাই ক্ষমতায় ছিলেন, যতদিনই ক্ষমতায় ছিলেন, খুব কম সরকারই হচ্ছে এই নির্বাচনগুলো করতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং কোনো না কোনোভাবে তারা এটাতে প্রতিবন্ধকতাই তৈরি করেছেন এবং শেষ পর্যন্ত জাকসু হয়নি কিংবা ডাকসু হয়নি কিংবা রাকসু হয়নি। তো এখন যেটা আমরা দেখলাম যে সব কিছুর পরেও ধরুন সরকারকে অবশ্যই বলতে হবে যে সরকারের ইচ্ছা ছিল, যে কারণে আজকে এই নির্বাচনগুলো হচ্ছে, যেমনটা ডাকসু হয়েছে, আজকে জাকসু হচ্ছে। এখন সেই নির্বাচনের যে ত্রুটি বিচ্যুতি আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু ভেস্টেড ইন্টারেস্টও রয়েছে। এখন ধরুন আপনি মনে করছেন বা কেউ একজন বলছে যে নির্বাচন আমরা যেমনটা প্রত্যাশা করেছি তেমনটা হয়নি, তো সেটা যদি একজনও বলে, সেটাকে আপনার আমলে নিতে হবে। এটাই নিয়ম, এটাই ডেমোক্রেসি, এটাই গণতন্ত্রের চর্চা এবং সারা পৃথিবীতে এরকমটাই হয়। এখন আমাদের এখানে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, অর্থাৎ যারা এই কাজটা দেখভাল করছেন কিংবা যারা প্রশাসনে রয়েছেন, এই প্রশ্নের উত্তর আমার থেকে ওনারা ভালো দিতে পারবেন, কারণ হচ্ছে আমি এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই ছাত্র সংসদগুলো, যেগুলোকে পৃথিবীর বিভিন্ন আপনি ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতেই এই স্টুডেন্টস ইউনিয়ন কিংবা এটাকে স্টুডেন্ট গভর্নমেন্ট বলে, এই গভর্নমেন্টগুলো রয়েছে এবং আমাদের আসলে এই স্টুডেন্ট ইউনিয়নের কাছে প্রত্যাশা কি, আমরা কিভাবে চাচ্ছি, কিংবা আমাদের যারা সন্তান রয়েছে, আমাদের যারা স্নেহস্পদ ছাত্রছাত্রী রয়েছে, তাদের আসলে প্রত্যাশা কি, তারা এই জাকসু কিংবা ডাকসু সম্পর্কে বা ছাত্র সংসদ সম্পর্কে তারা আসলে কি জানে, তাদের প্রত্যাশার জায়গাটা কেমন, কিংবা আমরা যেভাবে ভাবছি, অর্থাৎ ছাত্র সংসদগুলো নির্বাচন যখনই বাংলাদেশে এই কথাগুলো আসছে, তখনই কিন্তু এর সাথে মূলধারার যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর এক ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীর কোথাও কোনো প্রান্তে ছাত্র সংসদের সাথে কিংবা স্টুডেন্ট ইউনিয়ন বলেন, স্টুডেন্ট গভর্নমেন্ট বলেন, এর সাথে রাষ্ট্রযন্ত্র কিংবা রাষ্ট্রের সরকার ব্যবস্থা কিংবা রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। আপনি যেগুলো আলোচিত রয়েছে পৃথিবীতে, ধরুন আপনি অক্সফোর্ড স্টুডেন্টস ইউনিয়ন, কেমব্রিজ স্টুডেন্টস ইউনিয়ন এবং পরে যেটা হয়েছে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, ওরা একসাথে মার্চ করেছে 2020 সালে।
তারপরে আপনি ধরেন সব থেকে আমেরিকার দিকে গেলে আমাদেরকে বলতে হবে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বার্কলে, যেটা সেখানকার স্টুডেন্টস ইউনিয়ন। এই স্টুডেন্টস ইউনিয়নগুলো কিন্তু কাইন্ড অফ চ্যারিটি, এবং তারা কিন্তু রেজিস্ট্রেশন নিয়েছে সেই মর্মে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমাদের দেশে আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্ন তো অথরিটিকে ছুড়ে দিলেন আপনি, যে নির্বাচন ব্যবস্থা কেমন হয়েছে, কিভাবে হয়েছে, এবং সেই নির্বাচনে কেন এতগুলো প্যানেল বর্জন করলো, কেন হচ্ছে একজন ছাত্রছাত্রী যেমন এখানে গুরুত্বপূর্ণ, তেমনি আমার অনেক সহকর্মীরাও কিন্তু এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। কাজেই আমার কথা হচ্ছে উভয় পক্ষের জন্যই, আমাদের জন্য ব্যক্তিগতভাবে, আমার জন্য, সকলের জন্যই এটা বেদনার। কিন্তু আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ যে লস কিংবা হচ্ছে যে আইন প্রয়োগ করে আমরা এই ডাকসু কিংবা ছাত্র সংসদ কিংবা জাকসু, চাকসু, রাকসু এগুলো পরিচালনা করছি, সেগুলো নিয়ে আমাদের আমলে নেওয়ার সময় হয়েছে কিনা, এবং সেটার সাথে রাষ্ট্রযন্ত্র কিংবা সরকার কিংবা রাজনৈতিক দলের কতটা সম্পৃক্ত থাকতে পারবে। আর এই প্রসঙ্গটা আমি এ কারণেই অবতারণা করলাম, যতদিন এই রাজনৈতিক দলগুলো কিংবা সরকার কিংবা আপনার অথরিটি এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে, ততদিন নির্বাচনে এই বিতর্ক থাকবে। আচ্ছা, ঠিক আছে, আর যাবো আপনার কাছে। মাহমুদ আপা, আপনার কাছে আসতে চার আগে একটু আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে, সেই গতকাল থেকে আছে, ওর কাছ থেকে একটু জেনে নেই যে কি অবস্থা সেখানে। সিফাত, আপনি একটু জানাবেন যে আপনি তো সেই গতকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। সকাল থেকে ভোট হয়েছে, ভোট 5টার দিকে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এখন গণনা চলছে। দিনভর নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগ, নানা রকমের ঘটনা ঘটেছে, এবং 5 থেকে 6টি প্যানেল আমরা জেনেছি যে তারা ভোট বর্জন করেছে। সব মিলিয়ে এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি খবর আছে আমাদেরকে জানান। সবচেয়ে এখনকার যে খবরটি, সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ভোট গণনা শুরু হচ্ছে। শুরুতেই 2টি হল দিয়ে শুরু হচ্ছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং বীর মোশাররফ হোসেন হল। এটি এখন সবচেয়ে বলা যায় যে আকাঙ্ক্ষিত খবর। এখনো শুরু হয়নি, শুধুমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের কারণেই দেরি হয়েছে। জানেন, এই আমরা সকাল থেকে যখন দেখছিলাম, তখন দুপুর পর্যন্ত সেরকম কোনো চাপ ছিল না, শিক্ষার্থীরা যেন হেলে দুলে আসছিলেন। কিন্তু দুপুরের পরে অনেকগুলো হলে চাপ বেড়েছে, তার মধ্যে একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, এবং সেখানে 2 ঘন্টা দেরি হয়েছে। ভোট গ্রহণ করা হয়েছে 7টা পর্যন্ত, যেটি 5টায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোটারদের এত বেশি চাপ ছিল, সেটি আসলে তখন সিদ্ধান্ত নিতে হয়েছিল। বাকি 20টি যে হল, সে হলের ব্যালট এখানে চলে এসেছে। আমরা ডাকসুতে কি দেখেছি যে হল সংসদ এবং অন্যান্য যে ডাকসুর কেন্দ্রীয় যারা হয়েছেন, হলগুলোতে আলাদা আলাদা প্রকাশ করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে পরে আবার প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানে কোনো হলে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। সকল ব্যালট এখানে নিয়ে আসা হয়েছে। 21টি হল আসার পরে এখন আমরা যেটি দেখছি, যত ধরনের প্রস্তুতি, বিশেষ করে এখানে কোনো প্রার্থী থাকতে পারবেন না। যে 2টি হলের কথা বলছি, এমএইচ হল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, সেখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কেউ এখানে থাকতে পারবেন না। শুধু থাকতে পারবেন পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা। তো এই 2টি হলের পোলিং এজেন্ট কারা আছে, তাদেরকে রেজিস্টার অর্থাৎ সিগনেচার করে এখানে থাকতে হচ্ছে, যেহেতু এখানে গোপনীয়তা রক্ষা করে। আমরা গণমাধ্যম কর্মীরা এটার 2য় স্তরে অর্থাৎ 2 তলায় আমরা এখানে আছি। নিচে ভোট গণনা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরাও নিরাপদ দূরত্ব থেকে ছবি নিচ্ছি। এবং এই যে আজকের যে সারাদিনের নানা নাটকীয়তা, পাল্টা অভিযোগ এবং বাইরে মিছিল পর্যন্ত হয়েছে, এবং পরবর্তীতে এর বিপরীত মিছিল হয়েছে, যে যারা জাকসু চায় যাতে ফলাফল বাতিল করা না হয়, তারাও মিছিল করেছে, ফলাফল বাতিলের পক্ষেও মিছিল করা হয়েছে। অর্থাৎ অভিযোগ, পাল্টা অভিযোগ, সব কিছুই আসলে নাটকীয়তা বাইরে চলছে। ভেতরে শুধুমাত্র ফল ঘোষণা নিয়ে গণনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে রিটার্নিং কর্মকর্তারা, নির্বাচন কমিশনের সাথে যুক্ত কর্মকর্তারা। জি জি, সিফাত স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি যেতে চাই মাহমুদা হাবিব, আপনি একটু বলবেন, যেমনটি বলছিলেন অধ্যাপক ফজলুল হালিম রানা, যে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। সেই জায়গাটায় ডাকসুতে ছাত্র শিবিরের বড় জয় হয়েছে, বলা হচ্ছে ভূমিদশ জয়। আবার এখন জাকসুতে কি অবস্থা আমরা জানি না। ছাত্রদল প্লাস অন্যান্য যারা আছে তারা তো অলরেডি ভোট বর্জন করেইছে, ধরেই নিচ্ছি আমরা যে সেখানেও ছাত্র শিবির জয়ের পথেই। আপনারা বিএনপি, আপনাদের অঙ্গ সংগঠন যারা, আপনি কি মানে শঙ্কিত কিনা এই যে আপনারা একচেটিয়া যে প্রভাব ছিল একসময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বা অন্যান্য সেটা নেই,
মানে আপনারা শঙ্কিত কিনা? অনেক ধন্যবাদ আপনাকে মোস্তফা কামাল ভাই। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনছেন আজকে আমাদেরকে। এখানে আসলে এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটু ভাইয়ের প্রশ্নের একটু দুটো মানে আমার মতামতটা এই ক্ষেত্রে দিয়ে আসি। বহির্বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলো 100% একাডেমিক, সেইখানে ছাত্র সংসদের যে ধরন আর বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, ঐতিহাসিকভাবে আমাদের দেশের ছাত্র সংসদ কিংবা ছাত্রদের ভূমিকা কিন্তু বিশেষ করে সর্বোচ্চ বিদ্যাপীঠে একেবারেই ভিন্ন। আমরা যদি ফিরে যাই 52 থেকে, আপনি খেয়াল করে দেখেন, বা সব ধরনের মানে অন্যায়ের প্রতিবাদের প্রথম জায়গাটা কিন্তু সবসময় বিশ্ববিদ্যালয় ছিল। আমরা যদি অতীত ইতিহাস ঘেঁটে দেখে আসি, বাংলাদেশের যতগুলো গৌরবোজ্জ্বল সময়, সেটার সাথে বিশ্ববিদ্যালয়গুলো ওতপ্রোতভাবে মানে জড়িয়ে আছে। বুঝে দেখুন, সরকার পতন, দেশ ভাগ, রাষ্ট্রভাষাকে মানে বাংলা করা, এই ধরনের মানে বিশাল অর্জনগুলো এই বিদ্যাপীঠ থেকে হয়েছে। ফলে আমাদের ছাত্র সংসদের চরিত্রটা ঠিক ওয়েস্টার্ন ক্যারেক্টারের সাথে যায় না। এটা অনেক বেশি রাজনৈতিক প্রভাবযুক্ত এবং অনুঘটক হিসেবে এই যে ছাত্ররা বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের ওই ক্ষমতাটা কিন্তু বারবার মানে স্টাবলিশড হয়েছে যে তারা আসলে পরিবর্তন আনতে সক্ষম। এইটার যে রিসেন্ট হিস্ট্রি 2024-এর যে 5ই আগস্ট বা 36শে জুলাই, আমরা যদি সেটাকেও মাথায় রাখি, এখন আপনি যতই বলুন না কেন যে এটাকে গ্র্যাজুয়ালি হয়তো ডিটাচ করার একটা এফর্ট নেওয়া যেতে পারে, কিন্তু এখনকার এই টালমাটাল সময়ে যখন বাংলাদেশ মানে গোটা বাংলাদেশটা একটা গণতান্ত্রিক রাস্তায় উত্তরণের পথে আছে, সেইখানে বসে এই চিন্তাটা আসলে আমার মনে হয় আনার সুযোগই নাই। অবশ্যই এটা প্রপোজাল হিসেবে এক্সেলেন্ট, কারণ বিদ্যাপীঠ তো দিন শেষে মেধাবীদের বিকাশের জায়গা। ওই জায়গাটা থেকে রাজনীতি কিছুটা সরিয়ে নিতে পারলে নিঃসন্দেহে সেটা জাতি এবং ছাত্রদের জন্য মঙ্গলজনক হয়, কিন্তু এই মুহূর্তে এই ভাবনাটা আসলে আনার সুযোগ নাই। এটা গেল একটা। দ্বিতীয়টা, আপনি বলছেন শঙ্কিত। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাই, আমাদের কিন্তু একটা জিনিস মানে খুব সিগনিফিক্যান্ট আমি বলবো, ইলেকশনগুলো ফার্স্ট হচ্ছে 5ই জুলাইয়ের পর আমরা প্রথম নির্বাচন পেয়েছি, 5ই আগস্টের পরে যে মুক্ত বাংলাদেশের প্রথম নির্বাচন ছিল ডাকসু। এটা ঘিরে একেবারে আকাশচুম্বী প্রত্যাশা, আকাশচুম্বী চাওয়া, এবং আমরা এখানে আমাদের ছেলেমেয়েরা অংশ নিল, আমাদের ছাত্র দল, আমাদের এই ছেলেগুলো তাদের যে শিক্ষাবর্ষ কখনোই তারা ক্লাস করতে পারেনি, হলে থাকতে পারেনি, তারা কানেক্টেডই থাকতে পারেনি, 5ই আগস্টের আগে থাকতে পারেনি, যেহেতু তারা প্রকাশ্য রাজনীতি করত। কাজেই তাদের কোনো সুযোগই ছিল না। ওই একদিক দিয়ে ঢুকলে আরেক দিকে তাড়া দিয়ে বের করে দেওয়া হতো। আর 5ই আগস্টের পরে এক ধরনের অদ্ভুত স্লোগান ছিল, ক্যাম্পাস রাজনীতিমুক্ত চাই বলে, যে স্লোগানগুলো যারা দিয়েছিলেন তারা প্রত্যেকেই ক্যাম্পাসের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। কিন্তু যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা বৃহৎ দল হিসেবে, কাজে একটা চাপ তাদেরকে সইতে হয়েছে। রাজনীতিতে প্ল্যানিং অনেক ধরনের আছে, কোনো প্ল্যানিং পজিটিভ, কোনো প্ল্যানিং নেগেটিভ। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের যে প্যানেলগুলো আমরা দিয়েছি, ডাকসু বলেন, তাদের নিয়ে আমরা গর্বিত, খুবই গর্বিত। এবং ডাকসুতে এতটা সমস্ত কিছুর এগেনস্টে দাঁড়িয়ে এই ছেলেরা যেটুকু করেছে সেটাতে আমরা সাধুবাদ জানাই। একই সাথে যারা বিজয়ী হয়ে এসেছেন তাদেরকেও সাধুবাদ জানাই। কিন্তু একটু কথা মোস্তফা কামাল ভাই অ্যাড করতেই হয়, সেটা হচ্ছে যে ডাকসুর মতো একটা নির্বাচন যেখানে এত স্বতঃস্ফূর্ত একটা জিনিস, ডাকসু দুটোতেই কিন্তু কমন, আপনি দেখবেন একটা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তরুণদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে। এই আকাঙ্ক্ষাটা, ভোট দেওয়াটা, যার আমি রেজাল্টের ধরন দেখছি, এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা সেটা তো ডেফিনেটলি, কিন্তু সেটার বাইরেও যেই ধরন বা যেই ভোট, আমার ধারণা এমনিতেও তারা জিততো। আমি আমার ধারণাটা আপনার সাথে শেয়ার করছি। কিন্তু এই জায়গাটা ইন্টারভেনশনটা কেন করতে হলো? একটা সরকার গঠন করার বিষয় না, কিছু না, একটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এটা আসলে প্রকৃতপক্ষে জাতীয় রাজনীতিতে অতীত ইতিহাস বলে যে সেভাবে প্রভাব রাখতে পারে না। যদি রাখতে পারতো, আপনি মনে রাখবেন সবসময় বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট। আপনিও তো একটা ছাত্র জীবন পার করেছেন, আপনি জানেন যে ভোট কারা জিতেছে। বাম দলগুলো সারা জীবন রাজত্ব করেছে, কোনো এক সময় শিবির রাজত্ব করেছে, কোনো এক সময় আমাদেরও খুব স্বল্প সময়ের জন্য ছিল, রেয়ারলি একবার ক্ষমতাসীন থাকা অবস্থায় 90-এর আন্দোলনে আমরা জিতেছিলাম ডাকসু। কারণ এই যে মানসিকতাটা, এটা হচ্ছে
রেবেল মানসিকতা, বয়সটাই তেমন। সরকারের পক্ষের মানে দল জিতে আসবে তখনই যখন ওই যে আপনার 73-এর মতো ব্যালট বাক্স ছিনতাই হবে। সেইটা তো আর মানে কোনো সরকার, মানে আরেকটাও হয়েছিল নূরের সময়, নূরকে আসলে দেওয়া হয়েছিল টু বি এক্সাক্ট, ওই যে এর আগে। মানে আমি যেটা বলতে চাইছি সেটার অর্থ হচ্ছে যে এটা নিয়ে শঙ্কিত হওয়া বা এইটার যে প্রভাব নিয়ে মূল রাজনীতিতে অনেক উল্লসিত হওয়ার সুযোগই নাই, কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের এখান থেকে মেসেজ নেওয়ার সুযোগ আছে, অসংখ্য মেসেজ নেওয়ার আমি সুযোগ একটু আছে। জেনে যে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, আপনি পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করেছেন, সেই জায়গাতে একটু বলবেন যে এই যে ডাকসু যে জয় হলো, 28টি পদের মধ্যে প্রায় 25টার মধ্যে শিবির জয় পেয়েছে, আবার জাকসু ঠিক আমি যেটা বললাম যে সেই পথেই হয়তো আগাচ্ছে, ভালো বড় জয় হয়তো তারা পাবে, এগুলো কিসের ইঙ্গিত বহন করে? আর একটা ব্যাপার যে আপা বললো যে ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? অনেক ধন্যবাদ স্বপন আপনাকে, ধন্যবাদ এখন টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ দুইজন সহ আলোচক তাদেরকেও। খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছেন আপনি। দুটো প্রশ্নের আমি আশা করি যে সুন্দরভাবে জবাব দেওয়ার সুযোগ দেবেন আমাকে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ডাকসুতে যে নির্বাচন হলো এবং তার যে ফলাফল হয়েছে এবং জাকসুতে যা হতে যাচ্ছে বলে আপনি ধারণা করছেন বা যা বোঝা যাচ্ছে, জাকসুতে আজকে নির্বাচন হয়েছে, সম্ভবত 8টা প্যানেল, তার ভেতরে 6টা বর্জন করেছে। তাহলে সেখানে শুধুমাত্র কার্যত শিবিরের প্যানেল আছে আর অন্য একটা প্যানেল, তো কার্যত শিবিরের প্যানেলটা আছে। যদি 8টা প্যানেলে 6টা প্যানেল বর্জন করেন, আমি মনে করি যে এই ভোটটা তাহলে বন্ধ করে দেওয়া উচিত ছিল। কারণ গণতান্ত্রিকভাবে যদি আপনি 8টার ভেতরে 6টা প্যানেল যদি বর্জন করে, গণতান্ত্রিকভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে সামান্য 2টা প্যানেলের জন্য এই ভোটটা কন্টিনিউ করার কোনো অর্থ থাকে না আমি মনে করি। জানি না আইন কি বলে, আমি মনে করি গণতান্ত্রিক চেতনার প্রতি সম্মান জানিয়ে এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, জাকসুর নির্বাচন এবং ডাকসুর নির্বাচন, দুটো নির্বাচনেই প্রচণ্ডভাবে অভিযোগ উঠেছে ইঞ্জিনিয়ারিংয়ের, অন্যায়ের, তারপরে কারচুপির, বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। মানে যতগুলো অভিযোগ ভোট কেন্দ্রিক হতে পারে তার সবই উঠেছে। এবং খুব মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, যারা জিতেছে বা জিতবে, যারা হেরেছে বা হারবে, এর সব পক্ষ থেকেই এই অভিযোগগুলো উঠেছে। তার মানে এই দুটো নির্বাচনই মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন, যদিও দীর্ঘ সময় পরে এবং 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের পরে, 1 বছর পরে প্রথম নির্বাচন এবং অত্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন, তারপরেও এই রকম ঘটনা ঘটলো। এবং দুটো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচনের সাথে যে বিশ্ববিদ্যালয়ের যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকেই প্রশ্নবিদ্ধ হলেন। এবং এই দুটো ইউনিভার্সিটি এবং দুটো নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবং বলা হচ্ছিল বা বলা হচ্ছে যে সারা জাতির নজর কিন্তু এই নির্বাচনের দিকে ছিল এবং সংশ্লিষ্ট মহল প্রত্যেকেই অত্যন্ত উত্তেজিত ছিল, টেনশনে ছিল যে কি হয় নির্বাচনের ফলাফল নিয়ে। 5 আগস্টের পরবর্তী কি এমন নির্বাচন আশা করেছিলেন? এত অভিযোগ, সেই কথাটাই বলতে চাইছি। তো সেক্ষেত্রে এত বড় গুরুত্বপূর্ণ নির্বাচন, অথচ তার যে অনুষ্ঠানের যে চরিত্র ধরন, নির্বাচন অনুষ্ঠান বা ভোট গ্রহণের চরিত্র ধরন বা যা হলো, এর কোনোটাই কাঙ্ক্ষিত ছিল না। ফলে কিন্তু আমরা ডাকসুতে দেখলাম যে উৎসবমুখর পরিবেশে কিন্তু সকাল থেকে ব্যাপক শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং ডাকসু কর্তৃপক্ষ বলেছেন যে এখানে কারচুপির কোনো সুযোগ নাই। হয়তো ডাকসু ফলাফলের পরে তারাও হয়তো তাদের বক্তব্য জানাবে। তো তারপরে কিভাবে এখানে ইঞ্জিনিয়ারিং হয়, কিভাবে এত কারচুপি? ইঞ্জিনিয়ারিং, আমি ডাকসুর কথাই যদি বলে, ডাকসু তো দুপুরবেলা থেকে বা তারও আগের থেকেই তো বলা বলি হচ্ছিল যে এই নির্বাচন ঠিক হচ্ছে না, এখানে কারচুপি হচ্ছে, এখানে স্বজনপ্রীতি হচ্ছে, এখানে এই রকমের অনিয়ম হচ্ছে, অনেক রকমের অন্যায় অনিয়মের কথা শুরু থেকে বলা হচ্ছিল। উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে ভোট গ্রহণ হয়েছে, শিক্ষার্থীরা ভোট দিয়েছে, কিন্তু এই সমস্ত অভিযোগ দুই পক্ষ বা সব পক্ষ থেকে কিন্তু অভিযোগ ছিল, কেউ অভিযোগ করেনি এমনটা না।
ফলে এরকম এই অভিযোগ আমরা নির্বাচন- পেয়েছি যে আপনার ওই যে বাকের মজুমদার ওনাকে যে প্রার্থী ভোট দিয়েছেন সেখানে যে কেন্দ্রে 0 ভোট দেখানো হয়েছে বাকের, তিনি বলছেন যে আমি যে তাকে ভোটটা দিলাম সেই ভোটটা গেল কোথায়। এদিকে জিএস প্রার্থী সম্রাট ইসলাম ওনাকেও 0 ভোট দেখানো হয়েছে, কিন্তু ওইখানে যে কেন্দ্রে ওনাকে যারা ভোট দিয়েছে যে আমি তো তাকে আমার ভোটটা দিলাম, তাহলে সেই ভোটটা গেল কোথায়? এই প্রশ্নের ভেতরেই তো অনেক প্রশ্নের উত্তর আছে, এই প্রশ্নের ভেতরে তো উত্তর আছে। আমি আর একটু বলবো, আপনি যে প্রশ্ন করেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির জন্য, এবং বিশেষ করে বিএনপির জন্য, ছাত্র দলের জন্য, সেই কথাটুকু বলতে চাই। মাহমুদা আপা আছে, তার সামনেই বলা দরকার, তার দল, তার সংগঠন, তাদের সংগঠন যদি কোনো কিছু মেসেজ নিতে চান, সেই জন্য মেসেজ নিয়ে তারা তো রেডি আছে, বলো যায় এখান থেকে মেসেজ নিতে হবে। জি, বলুন। আমি সেই জন্য বলবো, কথাটা খুব স্ট্রংলি বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের মতো সংগঠন যে রেজাল্ট করেছে, যতই প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক আর যাই হোক, কত কারচুপি বা কত কিছু করা সম্ভব, এটা ভোটের একটা ব্যবধান প্রশ্ন। তো অনেক, ফলে জি। ব্যবধান অনেক, এত কারচুপি করে এই সম্ভব, এই রেজাল্ট ছাত্র শিবিরের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে ভোটটা ছাত্র শিবিরের দিকে পড়েছে বেশি, কথা বাস্তব। নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেটা ভিন্ন কথা, কিন্তু ভোট যে ছাত্র শিবিরের পক্ষে পড়েছে বেশি, এটাও বাস্তব। এই জায়গায় আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বিএনপি এবং ছাত্র দলের পক্ষ থেকে জাকসু বা ডাকসু নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছিল। এক সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক থেকে শুরু করে বিভিন্ন রকমের মাধ্যম আছে। আপনি দেখেন ছাত্র শিবিরের উপস্থিতি, তাদের তৎপরতা, তাদের প্রচার, তাদের প্রচারণা, এবং ছাত্রদল আর বিএনপির প্রচার প্রচারণা, তাদের তৎপরতা দেখেন, আকাশ আর পাতাল ব্যবধান। আমি একজন সাংবাদিক, আমি যদি কোনো একটা পোস্ট দিই ফেসবুকে, সেইখানে যদি ছাত্রদলের 5 জন ব্যক্তি কমেন্ট করে, অন্তত 100 জন ছাত্র শিবিরের লোক কমেন্ট করে, এবং তারা এত বেশি অ্যাক্টিভ। এই অ্যাক্টিভনেসের যে প্রসঙ্গটা, এটা বিএনপি এবং ছাত্রদলের জন্য শিক্ষা নেওয়া দরকার। পাশাপাশি আমি আর একটা কথা বলি, সেরকম অনেকগুলো কথা ছিল, সব কথা বলতে দেবেন না, আমি বুঝতে পারছি। একটা কথা বলি, সেটা হচ্ছে যে কেন এই সমর্থন। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি মানুষ খেয়াল করে, তাদের তৎপরতা খেয়াল করে, সংগঠনগুলো কি কাজ করছে, তাদের অ্যাটিটিউড কি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তারা কি করতে চায়, তাদের তৎপরতা কি, এই সমস্ত সব খেয়াল করে। জি, কেমন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্র শিবির এবং জামাত, তাদের কর্মসূচি যথেষ্ট অর্গানাইজড, গোছালো এবং জন আকাঙ্ক্ষার সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। অন্তত গত এক বছরের, অবশ্যই আরও আগেরও কথা, কিন্তু গত 1 বছরের যে কর্মসূচি, কর্মকাণ্ড, সেটা অনেক বেশি পজিটিভ, জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জায়গায় বিএনপি এবং ছাত্রদলের ভীষণ দুর্বলতা আছে। এই দুর্বলতার কথা যদি শুধুমাত্র তুড়ি মেরে উড়িয়ে দেয়, তাহলে বিএনপির সামনে অনেক বড় বিপদ আছে। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম জাকসুর অস্বস্তি নিয়ে। আমি আবারও যেতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফজলুল হালিম রানা আপনার কাছে। সেটি হচ্ছে যে জাকসুর যে নির্বাচন মানে হচ্ছে, এখনও তো গণনা বললো যে আমাদের করসপন্ডেন্ট বললো যে গণনা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো নির্বাচনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক কিন্তু নির্বাচন দায়িত্বে ছিলেন। তারা কারচুপির অভিযোগ দিয়েই সেখান থেকে তারা ভোট বর্জন করেছেন। প্রশ্ন হচ্ছে যে 3 জন শিক্ষক যখন নির্বাচনের দায়িত্ব থেকে এইভাবে অভিযোগ করে সরে আসেন, তখন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বা এই নির্বাচনটা আপনি কিভাবে দেখেন? না, আমার কথা হচ্ছে যে আমি এটা শুরুতেই বলেছি যে শুধু আমার সহকর্মী কিংবা শিক্ষক বলে নয়, একজন ছাত্র যিনি প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন কিংবা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার চেষ্টা করেছেন,
সেই একজন ছাত্র যদি সেই নির্বাচনের স্ট্যান্ডার্ড নিয়ে কিংবা মোরাল জায়গা নিয়ে কিংবা এথিক্স নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে নিশ্চয়ই সেই প্রশ্নের একটা জায়গা তো রয়েছেই। পাশাপাশি আপনি যেটা বলছেন তার সাথে শিক্ষকরাও যোগ দিয়েছেন, সেইটা নাম্বার এখানে আমি বড় করে দেখছি না। আমার কাছে বিষয়টা মনে হচ্ছে এরকমের যে যদি একটা নির্বাচনী প্রক্রিয়াকে, হয়তো হতে পারে যে প্রশাসন ইচ্ছাকৃত অনেক সময় ভুল হয়, অনিচ্ছাকৃত ভুল হয়। এখন ধরুন আপনি আসলে এগুলো কিভাবে ক্লারিফাই করবেন? কারণ হচ্ছে গিয়ে যেমন ধরেন আপনি যেমনটা বলছিলেন যে অমোচনীয় কালি দেয়া হয়েছে ফিঙ্গারে। এখন এই কালি তো আসলে জাহাঙ্গীরনগরে তো ইন্ডাস্ট্রি নেই, জাহাঙ্গীরনগরে এটা কোথাও না কোথাও থেকে হচ্ছে গিয়ে আপনার এটা নিয়েছে তারা, তাই না? তো কর্পোরেট ডিল করেছে। এখন যদি তারা এই কাজটা করে থাকে সেজন্য তো প্রশাসনকে আপনি দায়ী করতে পারবেন না। ঠিক তেমনি যদি এটা সত্য হয় যে ধরুন কবি নজরুল হলে ভোটারের সংখ্যা হচ্ছে 299 জন, আপনি ব্যালট পাঠিয়েছেন 400, তাহলে তো নিশ্চয়ই এই প্রসঙ্গ আসবে যে আপনি কেন ব্যালট পাঠিয়েছেন। কাজে এই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করলে কিংবা ওনারা যদি আন্তরিক হন যে আদৌ কোনো ত্রুটি হয়েছে কিনা নির্বাচনে, কিংবা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা, অথবা এই নির্বাচন সব পক্ষ মানবে কিনা, সেই বিতর্ক তো রয়েই গেছে, যে কারণেই তো আমাদের এই আলোচনা। কিন্তু আমি একটা জায়গায়, যে কারণে আমি প্রথমে আমার বলার শুরুতে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমি আপা যেটা বলছিলেন আমার কাউন্টারে আমি বলবো যে সেটা পলিটিক্যালি কারেক্ট, কিন্তু আমি কিন্তু এই জায়গাটা থেকে উত্তরণের জন্যই, এবং এটা এই বাংলাদেশেই কিন্তু এই সরকারের সময়ে জানুয়ারি মাসের 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার এই ডাকসুর যে আপনার গঠনতন্ত্র রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রতিবারই ডাকসু নির্বাচনের আগে কিন্তু কমিটি হয়, এবং সেই কমিটি হওয়ার পরে সেখানে কিন্তু বেশ কিছু বিষয় অর্থাৎ সম্পৃক্ত করার চেষ্টা হয়ে থাকে। অর্থাৎ আমরা নতুন করে কি আনবো, যার ফলে ছাত্ররা বা এই ছাত্র সংসদগুলো মূলধারার রাজনীতি থেকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তি থেকে দূরে থাকবে। এই চেষ্টা কিন্তু রয়েছে, আমাদের দেশেই রয়েছে, এই সময়ই রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জাহাঙ্গীরনগরে যারা জাকসুর গঠনতন্ত্র দেখেন কিংবা আপনার এই নির্বাচনের আগে তারা এটা পরিশীলিত করার চেষ্টা করেছেন কিনা, কিংবা কোনো অ্যামেন্ডমেন্ট নিয়েছেন কিনা, সেই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। কারণ আমি আপনাকে খুব জেনারেলভাবে একটা কথা বলি, পৃথিবীতে যত ছাত্র সংসদ রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর, তারা মূলত আপনি ধরে নিতে পারেন অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5 আপনি ফিল্টারের উপরে বেস করে তারা এই ছাত্র সংসদগুলো পরিচালিত করে, এবং ওই ছাত্র সংসদগুলো কিন্তু রেজিস্ট্রেশন নেয় এই আপনার যে তাদের যে লজ বা ক্লজ থাকে তার মধ্যে এই 4টা বা 5টা জায়গা থাকতে হয়। কি প্রথমত আপনি দেখুন লিগাল ফর্ম অ্যান্ড গভর্নেন্স, অর্থাৎ আপনার যে লিগাল জায়গা সেখানে কিন্তু আপনি বলে নিচ্ছেন যে আমরা এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন হিসেবে যাচ্ছি, যেটা কেবলমাত্র স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফিনান্স এবং ক্যাপাসিটি, আপনার ফিনান্সটা কোত্থেকে আসবে। যেমন ধরেন বড় বড় যে ইউনিভার্সিটিগুলো রয়েছে পৃথিবীর, সেই তারা বিলিয়ন ডলার হচ্ছে গিয়ে তাদের আপনার বাজেট থাকে স্টুডেন্টস ইউনিয়নের। আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট গিল্ড তৈরি করেছে তারা $15 মিলিয়ন দিয়ে। তো এটা হুইচ ইজ এ বিগ অ্যামাউন্ট। এটা একটা আমি এক্সাম্পল দিলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে ধরুন এই যে আপনার তাদের যে ছাত্র সংসদগুলো তারা কি করতে পারবে এবং তাদের ফান্ডিংটা কোথা থেকে আসবে। আমাদের ছাত্র সংসদ আছে, আমি একবার খুব সম্ভবত সর্বশেষ যিনি ভিপি ছিলেন তার কথা শুনছিলাম যে এটা লাখে, অর্থাৎ 3 লাখ বা 4 লাখ টাকা বাজেট। তো এইটা দিয়ে ছাত্ররা কি করবে একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা হচ্ছে মোর দ্যান 40,000। আপনাকে তো বাস্তবে আসতে হবে। আপনি জাকসু আপনি ছাত্র সংসদ বলতেছেন, আপনি এটা করছেন, উৎসব মুখর পরিবেশ, সব ঠিক আছে, কিন্তু ফাংশনটা কি আপনাকে সেটা তো জানতে হবে, ছেলেমেয়েদেরকেও জানতে হবে, অথরিটিকেও জানতে হবে। এবারে আসি আমি থার্ড যেটা বলছিলাম যে এদের সাথে একটা পলিটিক্যাল টাইজ থাকবে, এবং হচ্ছে গিয়ে ক্যাম্পাস সেফটি সিকিউরিটির জন্য তারা কাজ করবে। কারণ পলিটিক্যাল টাইজ বলতে তারা এক ধরনের কনসাসনেস থাকে তাদের মধ্যে, পলিটিক্স নিয়ে তাদের ভাবনা থাকে, নিজস্ব চিন্তা থাকে। অর্থাৎ যেটাকে আমি দেখলাম যে এবছর খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্যান্ডিডেট তিনি বলেছেন যে স্টুডেন্ট অটোনমি, অর্থাৎ সঠিক বলেছেন, এবং আমার ধারণা এই তরুণ পড়াশোনা করেই বলেছেন। কারণ হচ্ছে কি আপনার নিজস্ব যে চিন্তা, সেই চিন্তাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার যে প্রায়োগিক যত আয়োজন থাকে সেই আয়োজনগুলো এই ছাত্র সংসদ থেকে ছাত্ররা শিখবে। এটা হচ্ছে ছাত্র সংসদের কাজ। এবারে আসি আমি ফাইনালি, সেটা হচ্ছে ইলেকশন এবং লেজিটিমেসি।
এই ইলেকশন প্রক্রিয়াটা কি হবে এবং এটাকে আপনি কিভাবে লেজিটিমেট করবেন, এইটা তো আপনার কনস্টিটিউশনে থাকতে হবে। এখন যদি সেটা এরকম থাকে যে আপনার কনস্টিটিউশন বলছে যে এটা আপনার ফাদার কিংবা মাদার অর্গানাইজেশন কিংবা অথরিটি তারা নির্ধারণ করে দেবে ব্যালট পেপার কি হবে। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশে 1973-তে কিংবা 1992 বা 3-তে হচ্ছে গিয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, তখন কি ওএমআর ছিল? তখন কি ব্যালট বক্সে ভোট হতো না? হ্যাঁ। তো যদি ব্যালটে তখন ভোট হতে পারে, আপনি 2025-এ এসে আপনি কেন ওএমআরে ভোট নেবেন? কেন এই বিতর্ক আপনি তৈরি করবেন? আমি এটাই ধরে নিলাম, ধরুন আমাদের সিনিয়র সাংবাদিক সাহেব যেটা বললেন, আমাদের সহ আলোচক, যে আমরা ধরেই নিলাম যে ছাত্র সংগঠনের করা বলা হয়েছে তারাই সর্বোচ্চ ভোটে জিতেছেন এবং আসলেই ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছে এবং তারাই জিতেছে, কোনো ডিবেট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদেরকেও তো তাহলে এই প্রশাসন বিতর্কে ফেলে দিল ইচ্ছা করে। যে অভিযোগটা আনা হয়েছে যে এই ছাত্র সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিনিধিত্ব করে কিংবা তারা তাদেরই, কিন্তু তাহলে তো এই অথরিটিও তো তার নিজ সংগঠনকে কিংবা তারা যাদেরকে জিতাতে চেয়েছেন তাদেরকে বিতর্কের মধ্যে ফেলে দিলেন। তাহলে এটা তারা কেন করবেন? এটা তো হতে পারে না। এখন আমি একটু একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করব। আপনি যেমনটা আপা আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঐতিহাসিক কিংবা বাংলাদেশের ছাত্র রাজনীতি, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বাংলাদেশের ইতিহাসের যে সম্পৃক্ততা, এইটা নিয়ে এটা পলিটিক্যালি কারেক্ট, কিন্তু আমার একটা ভিন্ন মত আছে। সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার কনস্টিটিউশনে বলছেন দিস হাউস বিলিভস ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন শুড বি প্রফেশনালাইজড অ্যান্ড পলিটিক্যালি নিউট্রাল। আচ্ছা, এইটা বলার পরে আপনি বলতেছেন যে ছাত্র দলের, ছাত্র লীগের, ছাত্র শিবিরের, ছাত্র ইউনিয়নের কারা কারা হচ্ছে গিয়ে প্যানেল দিবে, হুইচ ইজ কমপ্লিটলি ফান উইথ দ্য নেশনস, ফান উইথ দ্য স্টুডেন্টস, দোজ হু আর দ্য জেনারেল স্টুডেন্টস। আপনি এইটা কিছু বলবেন কিনা? আমি একটু শেষ করে দেই যে ধরুন এখন আপনি যদি মনে করেন সাধারণ, আপনি ল অ্যান্ড অর্ডারে রাখেন না, তাহলে আপনি বলেন। কারণ হচ্ছে আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, তার সাথে প্রত্যেকটার সাথে মূলধারার বাংলাদেশের রাজনীতির সাথে এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পৃক্ততা রয়েছে, আন্দোলন, কিন্তু সেটি তার নাগরিক হিসাবে তার নাগরিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, কিন্তু নিশ্চয়ই সেটি একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন নয়। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় ইটসেলফ ইজ একাডেমিয়া এবং একাডেমিক ইনস্টিটিউশন। আচ্ছা, এখানে এটা আমরা প্রত্যাশা করি না। এটা সব দলকেই আমি বলতেছি, এটা আপা বলে না। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী সকলকেই বলছি যে বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে আসে পড়াশোনা করার জন্য, তাদের নিজেদের বিকাশের জন্য, আপনারা সেটা করতে দিন। আমার বক্তব্য হচ্ছে আপনারা কি আসলে সেটা করতে দিচ্ছেন না কেন? ধন্যবাদ। আমার মনে হয় যে একই সাথে যারা প্রার্থী হচ্ছেন ছাত্ররাই অগ্রগণ্য হয়ে তাদের সাথেও ডিসকাশনটা দরকার। এইটা খুব জরুরি, কারণ তারা অতটুক ম্যাচিওর হয়েছে, ওই বয়সে পৌঁছেছে, রাজনীতি করবে কি করবে না এটা তাদের ওপরেও এই বিষয়টা অনেকখানি বর্তায়। এবং এই জায়গাটায় আমরা প্যারেন্টসরা যতই আলাপ করি, ব্যক্তিগতভাবে আমিও যে খুব পক্ষপাতী তা নই, কিন্তু একই সাথে তাদের মধ্যে এখন যে স্পৃহাটা আছে সেইটার বিরুদ্ধে যে যুদ্ধ করার কোনো ইচ্ছা আমার নেই। আমি কিন্তু এর আগেই বলেছি, এর আগের বাড়িয়ে ওনাকে বলেছি, মানে আলোচনায় বলেছি যে একাডেমিয়াই হওয়া উচিত, কিন্তু ওই প্রসেসটা এলিভেট করতে এটা সময় লাগবে। এবার আসি আমি আমার সম্মানিত সহ আলোচকের কথা। দেখুন, এই মানে নির্বাচন থেকে বহু কিছু শিক্ষা নেওয়ার আছে, কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না। উনি বারবার জামাত এবং শিবির বলছিলেন, নির্বাচনটা কি শিবির নামে হয়েছে? না না, শিবির কোনোভাবে আছে, শব্দটা আছে, ডাকসুতেও নেই, জাকসুতে নেই। না, ডাকসু নিয়েই বলি, আমি ডাকসু নিয়েই বলি। লেট আস গো ব্যাক টু দ্য শিক্ষার্থী জোট, তারা শিবির ব্যবহার করেন না। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আপনি কি সাদিক কাইয়ুম, যিনি নবনির্বাচিত ভিপি, তার বক্তব্য শুনেছেন? তিনি বলেছেন যে আমরা সবাই এখানে আছি। দেখুন, যদি সাদিক কাইয়ুম অনেক দিন পরে শিবির একজন নেতা পেয়েছেন, আমি তার প্রশংসা করে বলছি আপনাকে। গোলাম আজম 47-এ ভিপি হয়েছিলেন, তার ব্যক্তিত্ব ছিল, জিএস হয়েছিলেন, তার কিন্তু ব্যক্তিত্ব ভিন্ন ছিল। তার ব্যক্তিত্ব দিয়ে তিনি উঠে এসেছিলেন, তার দল দিয়ে না। সাদিক কাইয়ুমের ওই যোগ্যতাটা ছিল। যদি শেখ হাসিনা পতন না হতো, সে কিন্তু ছাত্রলীগের ভিপি হতো। লিখে রাখেন, আপনি লিখে রাখেন, তার কারণ তার সেই রকম মানে যোগাযোগটা ছাত্রদের সাথে ছিল। সে তার সমস্ত শিক্ষাবর্ষ জুড়ে এই ছাত্রটি প্রত্যেকটা ছাত্রের সাথে এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেছেন। এবং বাকি সবাই, আমি যখন আপনাকে বললাম যে তারা জিততই, আমি একটা জিনিস নিশ্চিত করি, সাদিক জিততেন। কিন্তু বাকিদের কথা আমার এখানে ডাউট আছে এই জন্য যে ভোট গণনার সময় সাদিকের উপস্থিতি, আপনার আবিদের বাইরে আটকে থাকা, এর বাইরে সকাল সকাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে যে জানিয়ে দেওয়া যে আচরণবিধির লঙ্ঘন করেছেন আবিদ, সেটা 12:30 পর্যন্ত লিড নিউজ থাকা, তারপরে নামিয়ে নেওয়া, এরপরে হচ্ছে আপনার যে প্রথম আলো দুঃখ প্রকাশ করেছে,
প্রথম আলো দুঃখ প্রকাশ করেছে দুঃখ যে প্রকাশ আপনি তিনটায় করেন না যে, হ্যাঁ, সেটাই। ততক্ষণে ভোট ইজ ডান। শোনেন, দুঃখ প্রকাশ আপনি যখন আপনার মিডিয়া কুর মাধ্যমে একজনকে ধ্বংস করে দিলেন, বিএনপির সাথে এটা কিন্তু 2008-9 থেকেই হয়ে এসেছে পরিকল্পিতভাবে। এবং এটা ইউনিভার্সিটিতে আপনার একজন সহকারী প্রক্টর মাইক নিয়ে প্রার্থীকে ভোট বুথে ঢোকা বন্ধ করেছেন, সেটা কি তার নির্বাচনী রাইটের খেলাফ নয়? আপনি তো যে কোনো প্রার্থী যে কোনো বুথে ঢুকতে পারবেন, এটা তো তার নির্বাচনী তার সক্ষমতা। এই অধিকারটা যে বাত্যয় হলো, আমি জানতে চাই কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি এই যে এতগুলো চিঠি গেছে, যেটা আমার সম্মানিত সমালোচক বলছিলেন, আমাদের সম্মানিত শিক্ষক তিনি বারবার বলছেন একটাও যদি অভিযোগ ওঠে, পুরো প্যানেল কিন্তু জিততো না ভাই। পুরো প্যানেল যদি জিততো তাহলে দুপুরের পর থেকে শাহবাগের চারপাশ জুড়ে জামাতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতির প্রয়োজন ছিল না। দুটো জিনিস মনে রাখবেন, যে এই নির্বাচনটা পুল অফ করতে হলে এই মুক্ত সময়ে এসে মুশকিল হচ্ছে আমরা দিয়েছি সব দলদাস মানে ভিসিরা যেইখানেই থাকুক না কেন, যাদের আসলে শিরদার একটা জেলি দিয়ে তৈরি। এতটাই লজ্জিত আমি এটা বলার জন্য যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বহু ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি। শেখ হাসিনার সময় দেখেছি নূর এবং ইয়েদের সাথে যেটা হয়েছে, সেইখানে সেই ধরনেরই ভিসি আবারও এখন আসলো, আবারও সেম ডিসকাশন যে কোন কোন ওয়ে কী ওয়েতে ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং শব্দটা ইটসেলফ আপনাকে বলে যেটা এমনভাবে করা হবে যে আপনি সহজে ধরতে পারবেন না। কিন্তু দেখুন, আমি কেন বলতে চাইছি আপনাকে যে আমার নির্বাচনের ফলাফল আমার দল যেটা করেছে, আই এম মোর দ্যান হ্যাপি। ভাইয়ার কথা নিয়ে আমি এবার আসি। আপনি বলুন তো, শিবির তার নিজের নামে রাজনীতি করেছে কবে? এতই যে তারা ভালো কাজ করেছে, নিঃসন্দেহে করেছে। তারা তো কানেক্টেড ছিল, তারা তো 5 বছর এবং গত 1 বছর, এই 6টা বছর তাদের তো কোনো, আমাকে একটা মিনিট সময় দিতেই হবে আপনার, এই 5 বছর এবং 1 বছর 6 বছর ধরে প্রতিটা ছাত্রের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আপনি আমাদের যে ডিসঅ্যাডভান্টেজগুলো, এটার মধ্যে ছেলেরা যে গেছে শেষ পর্যন্ত নির্বাচনটা টিকে থেকেছে এবং একেবারে শেষ পর্যন্ত তারা এটাকে মেনেও নিয়েছে। কিন্তু দেখুন তাদের এই অভিযোগ, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে যার যার মতো করে আমরা এটা স্বাগতও জানিয়েছি। কিন্তু যে অভিযোগগুলো এই ছেলেগুলো করেছে, একটা কি আপনি শুনতে পেয়েছেন যে একটা মানে কমিটি, তদন্ত কমিটি এটার জন্য করা হয়েছে? এই মিনিমাম যে রেসপেক্ট সেটা দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি। এই যে আপনি বলছেন মানে মূল রাজনীতিতে প্রভাব, আমি সেই জায়গাটা আসি। একটা শিফট হয়েছে, প্যারাডাইম শিফট ডেফিনেটলি হয়েছে টোটাল বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে। আপনার বিরতির পরে কি বলবেন এটা জাতীয় হ্যাঁ, নির্বাচনের মূল? আচ্ছা সিরাজুল ইসলাম, আপনি একটু বলেন যে যে আপা যে বললো দলদাস ভিসিরা, এইটা কি নির্বাচনের প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে? এটা তো অভিযোগ আকারে এসেছে। স্বপন, আমি আপনাকে এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপার কথা সম্পর্কে আমি একটু বলি, না বললে হবে না। ছোট করে বলবেন। হ্যাঁ হ্যাঁ, খুব ছোট করে বিরতিতে। এবং এই জায়গা থেকে বিএনপি এবং ছাত্রদল যদি বের না হতে পারে, তাহলে তাদের জন্য বিপদ আরো বেশি আসবে সামনে। এই জন্য বলতে হবে আমাকে কথাটা। সেটা হচ্ছে যে এই যে আপা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছেন, বারবার আত্মতৃপ্তিতে ভেসে যাচ্ছেন, যে ছাত্রদল শেষ পর্যন্ত টিকে ছিল, সেটা অনেক বড় ব্যাপার। হোয়াই? ছাত্র দলের মতো সংগঠন টিকে ছিল নির্বাচনে, এটা কি বড় ব্যাপার হতে পারে? আমি তো এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি 1992 থেকে 97 সাল পর্যন্ত একদম পুরোটা টাইম ক্যাম্পাসে ছিলাম। ছাত্র দলের মতো ময়ূর সংগঠন, যাদের কোনো তুলনা নেই, সংগঠন, বিশাল সাংগঠনিক কাঠামো, বিশাল জনশক্তি, কি তাদের সমর্থন, কি তাদের সব দিক দিয়ে, সেই রকম একটা সংগঠন আজকে শুধুমাত্র ভোটের মাঠে টিকে ছিল, এটা নিয়ে বিএনপি এবং ছাত্রদলের লোকজন তারা আত্মতৃপ্তিতে ভুগবে? আশ্চর্য কথা। ইট ইজ ইম্পসিবল, এটা হতে পারে না। আর ছাত্র শিবির কত 6 বছরে কাজ করার সুযোগ পেয়েছে, ছাত্রদল পায়নি। প্রশ্ন এই জায়গায়, ওরা যদি কাজ করতে পারে, ছাত্রদল কেন কাজ করতে পারে? ইয়েস, দিস ইজ মাই কোশ্চেন। আমি এখানে আরেকটু বলতে চাই এই কারণে, এটা তাইলে জেনে বুঝে তাহলে আপনি বাস্তবতাটাকে অস্বীকার করছেন। এই কারণে আমি বাস্তবতা অস্বীকার করছি না। বাস্তবতা এই, ছাত্র শিবিরের লোকজন ছাত্রলীগের ভিতরে লুকিয়েছিল ধরে নিলাম, বা তাদের সাথে মিলেমিশে কাজ করেছে ছাত্রদল, সেটা করি, দ্যাটস গুড, সেটা ভালো। কিন্তু ছাত্রদলের এমন কোনো কৌশল বা এমন কোনো অবস্থা ছিল না, ধরে নিলাম সেই 5 বছর কাজ করিনি, এই এক বছরে ছাত্র শিবিরের বা জামাতের লোকজন যেভাবে তাদের প্রচারণায় উপস্থিত, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে উপস্থিত, ছাত্রদল বা বিএনপির সেই উপস্থিতি আছে। বিরতির পরে সেটা একটু কথা বলতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পরে আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম জাকসুর অস্বস্তি নিয়ে। আমি যেতে চাই ফজলুল
হালিম রানা, আপনার কাছে ছোট করে আপনি বলবেন এই যে ডাকসু বলেন এবং জাকসুতে যারা বিজয়ী হবে, যারা বিজয়ী হয়েছেন, তারা বিজয় হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা যারা তাদের উপর আস্থা রেখে ভোট দিলেন, সেই আস্থার প্রতিফলন কতটুকু হতে পারে? আপনি তো এর আগে অনেক কথা বলেছেন তাদের কর্মকাণ্ড নিয়ে, কি তারা করতে পারে, তাদের সীমাবদ্ধতা নিয়ে, ঠিক কতটুকু প্রতিফলন হবে ছোট করে বলবেন। আমার কাছে অভিজ্ঞতা যেটা বলে, সেই জায়গায় দুঃখজনক হলেও সত্য যে আমাকে হতাশার কথা বলতে হবে। কারণ হচ্ছে গিয়ে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন দেখেছি ডাকসু, এবং সেই ডাকসু মূলত আলোর মুখ দেখেনি। এবং সেখান থেকে যদি আপনার, তাহলে আমার ওই আপার কথাই ঘুরে ফিরে দিতে হয়, যদি আপনি মনে করেন যে এটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং এখান থেকে আপনি ভবিষ্যৎ লিডারশিপ প্রডিউস করবেন, হটেবার সে হোক তৎকালীন সময়ের যে ভিপি খুব আলোচিত তার মতো নেতা হোক, কিংবা হচ্ছে গিয়ে একজন, আমাদের যে স্বপ্ন, আমরা চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ থেকে বেরিয়ে হয়ে আসবে এমন তরুণ যারা হচ্ছে বিশ্ব নাগরিক হবে এবং যারা একাডেমিকভাবে সারা পৃথিবীকে হচ্ছে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আমাদের প্রত্যাশা ছিল এরকমের। তো আপনার যে প্রশ্ন যে এখন যারা ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হবে তাদের কাছেও আমাদের এটাই থাকবে যে তারা ক্লাবিং করবে, তারা হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা করবে, কাউন্সিলিং করবে, স্টুডেন্টদের যে চ্যারিটি যে কাজগুলো আছে সেগুলো করবে। কিন্তু আমি সন্ধিহানের জন্য যে এই কাজগুলো করতে গেলে আমরা সবসময়ই মানে প্র্যাকটিক্যাল বা প্র্যাগমেটিক চিন্তা করি না। এগুলো করতে গেলে বিশ্ববিদ্যালয়ে, আমি নিজে একটা বিভাগের চেয়ারম্যান ছিলাম 3 বছর, ছেলেমেয়েদের তো টাকা দরকার। একটা বিভাগের ফান্ড শুনলে, আমি জানি না আপনারা জানেন কিনা, একটা বিভাগ সরকারিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1 লক্ষ টাকার নিচে তার ফান্ড থাকে 1 বছরে। তাহলে ওই টাকা তাহলে এই টাকা দিয়ে একটা বিভাগ কি করতে পারে? আর ছাত্র সংসদে কয় টাকা বাজেট থাকে এবং সেই বাজেট নিয়ে এই ছেলেমেয়েরা যারা তরুণ এবং স্বপ্নবাজ, যারা চায় হচ্ছে গিয়ে সারা পৃথিবীকে জয় করতে, এবং আমি তো মনে করি যে এবারের এই নির্বাচনী প্রক্রিয়ায় অন্তত এটা সত্য, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, আমরা বেশ কিছু তরুণ পেয়েছি যারা অত্যন্ত মার্জিত, রুচিশীল, মেধা মননে বিচক্ষণ, তাদের প্রেজেন্টেশন, তাদের আউটলুক, তাদের কস্টিউম, মানে সেই জায়গা থেকে আমরা আনন্দিত হই যে তারা আমাদের সন্তান, তারা এই দেশের সন্তান, তারা এই দেশকে নেতৃত্ব দেবে। সেই জায়গাটায় আমরা স্থির থাকতে চাই, ওই আশাটাই আমরা করতে চাই, তারা ভালো করুক। মাহমুদ আপা, আপনি একটু বলেন যে সিরাজুল ইসলাম বলেছিলেন যে আপনারা ছাত্র দলের যে এই যে পারফরমেন্স, আপনার আত্মতুষ্টি, না, কোনোভাবেই না, আমরা কোনো আত্মতুষ্টিতে জাতীয় নির্বাচনের প্রভাব নেই, কোনোভাবেই আমরা আমি 3 মিনিট বলবো, আমরা কোনোভাবে আত্মতুষ্টিতে ভুগছি না, আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগই নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে যে রাজনৈতিক প্যারাডাইমটা চেঞ্জ হয়েছে এবং সামনের সময়টা প্রতিটা দিনে আমরা খুব কঠিন সময় মোকাবেলা করছি। আমরা আত্মতুষ্টিতে কেন ভুগছি ওইটুকু বলি, ওইটুকু কথা ওই ছেলে মেয়েগুলোর কেন পাও না? এই যে পরিশ্রমটা তারা করেছে, তারা শেষ সময়ে সিদ্ধান্ত নেওয়া, শেষ সময়ে প্যানেল করা। আপনি গোটা বাংলাদেশে আবিদকে চেনে না বা মায়েদকে চেনে না বা হামিমকে চেনে না এমন কিন্তু সুযোগ নাই। এক ঝাঁক তরুণ, একটা এক্সট্রাঅর্ডিনারি প্যানেল, তারা কিন্তু তাদের মধ্যে থেকে আমরা আগামী নেতৃত্ব আশা করতেই পারি। এর বাইরে যেটা বিষয় হয়েছে, মূল বিষয়টা বলি, এইখানে 90-এর সাথে ডিফারেন্স কি জানেন? 90-এর সাথে ডিফারেন্স হচ্ছে তখন কিন্তু রাজনীতিতে এই গুপ্ত শব্দটা বা গুপ্ত অ্যাক্টিভিটিসগুলো ছিল না। আপনি সময় নিয়ে 1 বছর 1.5 বছর ধরে একটা প্যানেলকে গ্রুম করেছেন ডাকসু করার জন্য, আপনি প্রশাসন সাজিয়েছেন ঢেলে, এগুলার তো ধারে কাছে কোথাও বিএনপি তো এই ধরনের রাজনীতি কোনোদিন করেনি, কখনো করবেও না। ওইটাও আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সুযোগ থাকলে, ক্ষমতা থাকলেও কোনোভাবে কোনোদিন বিএনপি এটা করবেন, এটা রিজেক্ট করি আমরা। এই পলিটিক্স, যেই পলিটিক্সে আপনি নিজের স্ট্যান্ড প্রকাশ্যে বলতে পারেন না, কখনো ছাত্রলীগ নাম নিতে হয়, কখনো ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপরে ভর করতে হয়, কখনো এনসিপির উপরে ভর করতে হয়। সরি, এই রাজনীতি হচ্ছে দ্বিচারিতা, যেই দ্বিচারিতাকে আমি রিজেক্ট করি। এবং তৃতীয় কথা বলছি, ভাইয়ের সাথে যেটা বলছি, ছাত্র সংসদে একজন যখন ভিপি হন তার দায়িত্বটা থাকে শুধু ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের সুবিধা অসুবিধা নেই। আপনি কি আমাদের যিনি ভিপি তার বক্তব্যটা শুনেছেন? আপনি কি শুনেছেন যে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনি ছাত্রদের যারা ক্যাম্পাসের ভেতরের সমস্যা, ক্যাম্পাসের বাইরের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা সব আমি দেখব। কিভাবে আমরা শুনি যে স্পেকুলেশন চলছে নানা ধরনের, যে 10 থেকে 15 কোটি টাকা খরচ হয়েছে। কেন এই প্রজেক্ট? এইটা তো বিশ্ববিদ্যালয়কে, এটাকে টোটাল সিস্টেমটাকে কলুষিত করা না। আমি অবশ্যই শেষ করছি। জাতীয় রাজনীতি নিয়ে যেটা আমি বলতে চাই, সৎ,
মেধাবী এবং মানে ক্লিন ইমেজের মানুষ যদি বেরিয়ে না আসে তাহলে আগামী রাজনীতি সকলের জন্যই কঠিন হবে। মেসেজটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং অনেক আগে থেকেই, আপনার যদি মনে থাকে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা কিন্তু প্রথম থেকেই বলতেন যে বলে যাচ্ছেন যে এই নির্বাচন খুব কঠিন হবে, জনগণের কাছে থাকুন, তাদের চাহিদা বুঝুন। কাজে আমি খুব বেশি হতাশ নই, ভয় করারও কিছু নাই। যুদ্ধ তো প্রতিনিয়ত যুদ্ধ, এবং সবচেয়ে বড় সমস্যা যুদ্ধটা হচ্ছে অবগুণ্ঠিত মানে ফেসের সাথে, যাদের আসলে কোনো চেহারা নাই, যাদেরকে আমি গতকাল চিনতাম আওয়ামী লীগ, আজকে শুনছি জামাতের নেতা, আর গতকাল চিনতাম ছাত্রলীগ, আজ শুনছি শিবির। এই বাস্তবতা। সিরাজ ভাই, আপনার কোনো প্রশ্ন নাই, 30 সেকেন্ড আপনি যা বলুন। 30 সেকেন্ড কোনো প্রশ্ন নেই। বলবো, আপার অনেক কথার সাথে অনেক কথাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে তিনি যে দ্বিচারিতার রাজনীতিকে রিজেক্ট করছেন, ভেরি গুড, খুবই ভালো। বিএনপি কখনো দ্বিচারিতার সাথে ছিল না, থাকবে না, এটা প্রত্যাশা করি। ভালো, আপসহীন নেত্রী, আপসহীন সংগঠন, এই জায়গা থেকেই গুড। কিন্তু একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করছি আপার সাথে, এবং আমি পরামর্শ দেবো বিএনপিকে এবং ছাত্রদলকে, আপাকেও, যে যুদ্ধে যখন নেমেছেন অবগুণ্ঠিত শত্রু বা অপোনেন্ট অবগুণ্ঠিত নাকি ঘোমটা খোলা, সেটা আপনার বিচার্য বিষয় নয়। আপনার অপোনেন্ট সেইভাবে আপনি নিজেকে প্রস্তুত করুন। জি জি জি, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।